পাওয়ার পয়েন্ট এবং লেজার পয়েন্টার দেখতে পাচ্ছ না? Yes, ma'am. ওকে, আচ্ছা আমরা হচ্ছে গতদিন স্টেশনারি ওয়েভ এর এনার্জি, গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি এগুলো দেখেছিলাম। আজকে আমাদের লেকচার 11, অর্থাৎ এটা ডিফারেন্ট একটা জিনিস, আর্কিটেকচারাল অ্যাকোস্টিক্স, রিভারবেরেশন এবং সাবাইন্স রিভারবেরেশন ফর্মুলা। এটা আমরা আজকে দেখবো। হ্যাঁ, সো অ্যাকোস্টিক্স বলতে কি বোঝায়? অ্যাকোস্টিক্স বলতে বোঝায় হচ্ছে যে দ্য প্রসেস অফ জেনারেশন, রিসিপশন অ্যান্ড প্রপাগেশন অফ সাউন্ড, এটাকেই বলা হচ্ছে অ্যাকোস্টিক্স। মানে কি বলবো এটা, শব্দ বিজ্ঞান না। তো যে প্রক্রিয়ায় জেনারেট হচ্ছে সাউন্ড এবং হচ্ছে সেটা রিসিভ করা হচ্ছে এবং প্রপাগেশন হচ্ছে সাউন্ডের, এই টোটাল প্রসেসকে বলা হচ্ছে অ্যাকোস্টিক্স। এখানে এই অ্যাকোস্টিক্স এর ইম্পর্টেন্ট কিছু ফিল্ড আমি এখানে লিখেছি। সেটা হচ্ছে যেমন একটা আছে ডিজাইন অফ অ্যাকোস্টিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রো অ্যাকোস্টিক্স, আর্কিটেকচারাল অ্যাকোস্টিক্স, মিউজিক্যাল অ্যাকোস্টিক্স, এরকম অনেক ফিল্ড আছে। ঠিক আছে, আমাদের সিলেবাসের খুব সামান্য কন্টেন্ট এই আর্কিটেকচারাল অ্যাকোস্টিক থেকে, মানে একটা লেকচারই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, সো আর্কিটেকচারাল অ্যাকোস্টিক্স বলতে কি বোঝে? এটা বেসিক্যালি ডিল করে তোমার বিল্ডিং এর ডিজাইন এবং কনস্ট্রাকশন, সেটা কেমন হওয়া উচিত। আর্কিটেকচারাল অ্যাকোস্টিকে সেটা হচ্ছে তোমার পড়ানো হয়। ঠিক আছে, যেমন তোমার হচ্ছে অপেরা, মিউজিক হল, অডিটোরিয়াম বা কোনো রেকর্ডিং রুম, রেডিও, টেলিভিশন, ব্রডকাস্টিং স্টেশনের, এগুলোতে কি হচ্ছে, এগুলো আসলে মানে সাউন্ডের বিহেভিয়ারটা এই ধরনের ক্লোজড স্পেসে কিরকম হয় সেটা আর্কিটেকচারাল অ্যাকোস্টিক্সে আলোচনার অন্তর্ভুক্ত। ঠিক আছে, সো অ্যাকোস্টিক্স অফ বিল্ডিংস যেটা একটা বললাম আমি, এটা কি, দ্য টার্ম অ্যাকোস্টিক্স অফ বিল্ডিংস ডেসক্রাইব দ্য প্রোডাকশন, ট্রান্সমিশন অ্যান্ড রিসিপশন অফ সাউন্ড ইনসাইড দ্য বিল্ডিং। আমরা আসলে এমনি যে লিভিং রুম আছে, সেই লিভিং রুম আর একটা হচ্ছে কনসার্ট রুম বা অডিটোরিয়াম, এদের কিন্তু তোমার হচ্ছে সাউন্ডের যে আমরা যে কোনো একটা সাউন্ড জেনারেট করলে সেটা থেকে যে তোমার প্রতিধ্বনি হয়, সেই প্রতিধ্বনিটা কিন্তু আমরা নর্মাল লিভিং রুমে শুনতে পারি না। ঠিক আছে, সো এটা যদি বেশি হয় সেটাও সমস্যা, কিংবা যদি কম হয় সেটাও সমস্যা ক্লোজড স্পেসের জন্য। সো আমাদের গুলো তো ওপেন, তাই না, বড় জানালা থাকে, খোলা থাকে, বা ভেতরে চেয়ার টেবিল থাকে যেগুলো হচ্ছে অ্যাবজর্বার হিসাবে কাজ করে, সাউন্ড যে জেনারেট হচ্ছে সেটার অ্যাবজর্বার হিসাবে কাজ করে। কার্টেন ইউজ করি, ভারী কার্টেন, তারপরে ধরো বেডশিট, এগুলোতে কি করছে, সাউন্ডকে অ্যাবজর্ব করছে। সো যেটা হয় যে এই ক্ষেত্রে তোমার রিফ্লেকশন যেটা হয় সেটা খুব খুব কম হয়, এই জন্য আমরা আসলে প্রতিধ্বনিটা শুনতে পারি না। হ্যাঁ, তো আমাদের এখানে পড়ার বিষয় হচ্ছে তোমার ক্লোজ স্পেস বা অডিটোরিয়াম বা হচ্ছে কনসার্ট রুম, এই ধরনের ক্লোজ স্পেসের ক্ষেত্রে তোমার আর্কিটেকচারাল অ্যাকোস্টিক্স কিরকম হওয়া উচিত সেটা নিয়ে একটা স্টাডি। সো রিভারবেরেশন হচ্ছে তোমার প্রতিধ্বনি, কিন্তু এটা ইকোর থেকে ডিফারেন্ট। ঠিক আছে, ইকো তোমার একটা সাউন্ড হওয়ার পরে, মানে সাউন্ড জেনারেট হওয়ার পরে ওই ইকোটা তোমার কানে আসতে 0.1 সেকেন্ডের বেশি সময় লাগে, মানে মিনিমাম হচ্ছে 0.1 সেকেন্ড। ঠিক আছে, তো এর এর চেয়ে যদি কম সময় হয় তাহলে কিন্তু তুমি ইকো শুনতে পারবে না। হ্যাঁ, তো আমাদের যে কেসগুলো এখন বলতে যাচ্ছে সেই ক্ষেত্রে যেটা হয় যে এটাকে আমরা ইকো না বলে এটাকে বলবো আমরা রিভারবেরেশন। অর্থাৎ তুমি যে একটা সাউন্ড করলে, তো সাউন্ড কি হচ্ছে, সাউন্ড ওয়েভ যেটা, সেটা অ্যাকোস্টিক ওয়েভ, সেটা হচ্ছে তোমার মুভ করছে, তাই না, ডিফারেন্ট দিকে মুভ করছে, এবং বিভিন্ন যে ওয়াল, সিলিং, ফ্লোর আছে সেগুলোতে রিফ্লেক্ট করে মাল্টিপল রিফ্লেকশনের মাধ্যমে আবার তোমার কানে আসছে। সো তুমি দুই ধরনের ওয়েভ আসলে লিসেনার শুনবে। একটা হচ্ছে ডিরেক্ট, অর্থাৎ একটা সাউন্ড করা হলো সেটা ডিরেক্ট গেল লিসেনারের কানে, আবার মাল্টিপল রিফ্লেকশন বিভিন্ন সিলিং এ, তারপরে সিলিং এ, ওয়ালে, ফ্লোরে মাল্টিপল রিফ্লেকশন হয়ে আবার লিসেনারের কানে যাবে। সো এই দুই ধরনের, এই জন্য লিসেনার যেটা হবে যে দীর্ঘ সময় ধরে একটা শব্দ করা হলে সেটা দীর্ঘ সময় ধরে শুনবে। এই যে পারসিস্টেন্স
of audible sound for some time, এটাকে বলা হয় হচ্ছে রিভারবেরেশন। অর্থাৎ তোমার এখানে এটাই বলা হয়েছে যে যখন একটা সাউন্ড পালস প্রডিউস হচ্ছে যে কোনো রুম বা অডিটোরিয়ামে, তখন লিসেনার সেটা রিসিভ করছে কি হিসাবে, ডাইরেক্টলি কম্প্রেশনাল সাউন্ড ওয়েভ একটা আসবে আর একটা মাল্টিপল রিফ্লেক্টিভ সাউন্ড ওয়েভ আসবে বিভিন্ন ওয়াল সিলিং এবং আদার ম্যাটেরিয়ালস যদি রুমে থাকে সেগুলো থেকে, চেয়ার টেবিল থাকে, তারপরে আরো অনেক কার্ভ সারফেস থাকতে পারে, কার্ভ কর্নার থাকতে পারে, সেগুলো থেকে। তো এই যে তোমার লিসেনার যে শুনবে সেই সাউন্ডের কোয়ালিটিটা কেমন হবে সেটা এই রিভারবেরেশন টাইমের উপর নির্ভর করবে। অর্থাৎ এই যে এটা যদি খুব বেশি সময় পারসিস্ট করে, তাহলে তুমি একটা শব্দ করা হয়েছে, মনে করো সিঙ্গেল একটা সাউন্ড করা হয়েছে, সেটা অনেক সময় ধরে হচ্ছে, এর মাঝখানে যদি তুমি আর একটা সাউন্ড জেনারেট করো, তখন কি হবে, ওদের মধ্যে ওভারল্যাপ হয়ে যাবে। ওভারল্যাপ হলে তখন তুমি আর ক্লিয়ারলি শুনতে পারবে না। মনে করো তুমি একটা মুভি থিয়েটারে কোনো মুভি দেখছো, তো ওখানে তোমার পছন্দের হিরো কোনো একটা ডায়লগ তোমার সেটা খুব পছন্দ, সেটা তুমি শুনতে চাও, কিন্তু যদি ওখানে রিভারবেশন টাইমটা বেশি হয়, একটা শব্দ বলার পরে ওটা যদি বেশি সময় ধরে পারসিস্ট করে, তখন কি হবে, পরবর্তীতে শব্দ যখন বললো তখন ওই দুইটার ওভারল্যাপ হয়ে তুমি আর সেটা সুন্দর করে বা ক্লিয়ারলি শুনতে পারবে না। ঠিক আছে? সো রিভারবেশন টাইম এরকম ক্লোজ স্পেসের জন্য খুব বেশিও হওয়া যাবে না, আবার খুব কমও হওয়া যাবে না। ঠিক আছে? তার মানে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনো হল বা রুমের জন্য, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা এফেক্ট করে অ্যাকোস্টিক্সকে। হ্যাঁ, তো এক্ষেত্রে রিভারবেশন টাইমটা আমরা কি বলছি যে তোমার যখন সাউন্ডটা জেনারেট হলো তখন যে এনার্জি ডেন্সিটি, সেই এনার্জি ডেন্সিটি মিনিমাম অডিবল ভ্যালু তে পৌঁছাতে যে সময় লাগে সেটা হচ্ছে রিভারবেশন টাইম। অর্থাৎ ইনিশিয়ালি এটা মানে যা ছিল তার 10⁶ মানে কমে যেতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে রিভারবেশন টাইম। সো এটা কি করতে হবে, যে আর্কিটেকচার যখন ডিজাইন করবেন তখন কি হতে হবে, এই এরকম ক্লোজড স্পেসে ডিজাইন করার সময় এই রিভারবেশন টাইমটাকে কারেক্ট হতে হবে, যে কোনো তোমার হচ্ছে বিল্ডিং কে অ্যাকোস্টিক্যালি কারেক্ট হতে গেলে। সো এটাকে কি হওয়া যাবে না, অনেক বেশিও হওয়া যাবে না, আবার খুব শর্টও হওয়া যাবে না। দেখো এটা আরেকটা উদাহরণ বলি। সো রিভারবেশন টাইম এমনি নর্মাল ক্ষেত্রে এটা মনে হচ্ছে যে একটা নেগেটিভ জিনিস, কিন্তু এটা পজিটিভলি চিন্তা করা যায়। মনে করে একটা কনসার্ট হলে হলে কনসার্ট হচ্ছে, একটা সিঙ্গার গান গাচ্ছে। হ্যাঁ, সো কনসার্ট হলে তো অনেক মানুষ থাকে, তাই না, অনেক দূর পর্যন্ত, বিশাল বড় রুম। সো তোমার যখন সে গান গাচ্ছে তখন তার সাউন্ডটা ওই দূরবর্তী যে দর্শক আছে তার কাছে পর্যন্ত পৌঁছানোর জন্য এই রিভারবেশন টাইমটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিছু সময় যদি পারসিস্ট করে, তাহলে একদম শেষে যিনি আছেন তিনিও সুন্দরভাবে শুনতে পারবেন। কিন্তু যদি এটা এরকম হয় যে সেটার চেয়ে লঙ্গার টাইম হয়, তখন এই ওভারল্যাপের ব্যাপারটা চলে আসবে। সো আর্কিটেকচার যখন ডিজাইন করেন তখন এগুলোকে মাথায় রেখে তারপরে ওই হচ্ছে ক্লোজ স্পেসে ডিজাইন করতে হবে। তাহলে একটা গুড অডিটোরিয়াম যদি হতে হয়, সেক্ষেত্রে প্রি রিকুইজিট কি হবে, মানে কি কি জিনিস আসলে থাকা দরকার, সেগুলো আমরা একটু দেখি। কি হতে হবে, দ্য ওয়ালস অ্যান্ড সিলিং অফ দ্য রুম শুড বি কভার্ড উইথ ম্যাটেরিয়ালস অফ হাই অ্যাবজর্পশন কোফিশিয়েন্ট। অর্থাৎ আমাদের তো রিভারবেশন টাইম অনেক বেশি হওয়া যাবে না, তাই না, বা খুব কমও হওয়া যাবে না। এই জন্য কি করতে পারি আমরা, বিভিন্ন মানে অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল আমরা হচ্ছে তোমার রুমের মধ্যে রাখতে পারি। যেমন এখানে উদাহরণ বলা হয়েছে যে পারফোরেটেড কার্ডবোর্ড, অ্যাসবেস্টস, ফাইবার গ্লাস, এগুলো থাকলে কি হবে যে মাল্টিপল রিফ্লেক্টেড যে ওয়েভ, মানে তোমার যে ডিরেক্ট সাউন্ড ওয়েভ, সে সাউন্ড ওয়েভের কিছুটা তো তোমার হচ্ছে যখন রিফ্লেক্ট হচ্ছে এর মাঝখানে যদি তোমার এরকম ইয়ে থাকে, ম্যাটেরিয়াল থাকে, তাহলে সে কিছু পরিমাণ অ্যাবজর্ব করে নিবে। সো মাল্টিপল রিফ্লেকশনটা কম হবে, তখন রিভারবেশন টাইমটা কমে যাবে। ঠিক আছে? আবার কি হতে পারে, যে তোমার হচ্ছে ওয়ালগুলো তোমার রাফ করে ফেলা, ডেকোরেটিভ ম্যাটেরিয়াল দিয়ে তুমি রাফ সারফেস যদি করে ফেলো, তাহলে তুমি অ্যাবজর্পশনটা বাড়াতে পারবে। তারপরে কি হতে পারে, হেভি কার্টেন, মোটা কার্টেন তুমি হ্যাং করাতে পারো। তারপরে তোমার রুমে কিছু উইন্ডো থাকতে হবে। ঠিক আছে? তারপরে অডিটোরিয়ামের ক্ষেত্রে হচ্ছে
গুড নাম্বার অফ অডিয়েন্স যদি থাকে তাহলে প্রত্যেকটা পার্সন ইকুইভ্যালেন্ট টু 0.5 স্কোয়ার মিটার এরিয়া অফ ওপেন উইন্ডো। সো ওই পার্সনটা মানে ওপেন উইন্ডোর মতো কাজ করবে, সো ওখানে কিছু পরিমাণ অ্যাবজর্পশন হবে। তারপরে হচ্ছে তোমার যে দেখবে যে অনেক সিনেমা হলে আপ হলো স্টেয়ার সিট থাকে, তাই না? আস্তে আস্তে ধীরে ধীরে উঁচু হতে থাকে, উপরের দিকে যখন যায় তখন চেয়ার গুলো উপরের দিকে যেতে থাকে। এটাও তোমার এই অ্যাবজর্পশনের ক্ষেত্রে হেল্প করে। যে যদি মানুষ নাও থাকে সেক্ষেত্রেও এই যে এদের পজিশনের জন্য, চেয়ার গুলোর পজিশনের জন্য কিছু অ্যাবজর্বেন্স হয়। তারপরে তোমার হচ্ছে আরেকটা জিনিসকে অ্যাভয়েড করা হয়, সেটা হচ্ছে কার্ভ ওয়াল এবং কর্নার বাউন্ডেড বাই টু ওয়াল, এদেরকে অ্যাভয়েড করা হয়। অর্থাৎ ওয়াল যদি কার্ভ থাকে, মানে স্ট্রেট না হয়ে কার্ভ থাকে, সেই ক্ষেত্রে কিছু সমস্যা অ্যারাইজ করে। বা অনেক বেশি যদি কর্নার থাকে সেখানেও কিছু মানে ওটাকে ডেড স্পেস বলে, অর্থাৎ সাউন্ড ওখানে যাবে আর ফিরে আসবে না, একেবারেই ফিরে আসবে না। হ্যাঁ, সো এই জিনিসগুলোকে সব অ্যাডজাস্ট করে তারপরে তোমার একটা অডিটোরিয়ামকে তৈরি করা হয়। ঠিক আছে, তো এটা অনেক সময় ছোট কোশ্চেন আকারে আসে যে হচ্ছে একটা গুড অডিটোরিয়ামের জন্য কি কি প্রিরিকুইজিট আছে। হ্যাঁ, সো এটা তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এই যে রিভারবেশন, এটার রিভারবেশন টাইম কি হবে, বা তোমার সাউন্ড যে জেনারেট হলো সেই সাউন্ডটা কিভাবে প্রপাগেট করবে, হ্যাঁ, কিংবা সাউন্ড অফ হয়ে গেলে সেটার দিকে কিভাবে হবে, এটা নিয়ে থিওরিটিক্যাল হচ্ছে ফর্মুলা দেন প্রথম। সেটা হচ্ছে মানে থিওরিটিক্যাল স্টাডি করেন স্যাবাইন্স, এই জন্য তার নাম অনুসারে বলা হয় স্যাবাইন্স রিভারবেশন ফর্মুলা। তার মানে তোমার গ্রোথ এবং ডিকে ইন্টেন্সিটি রুমের মধ্যে কিরকম হবে সেটার জন্য উনি কিছু অ্যাজাম্পশন করেছিলেন। ঠিক আছে, কিছু জিনিস ধরে নিয়েছিলেন। কি কি জিনিস উনি ধরেছিলেন? যে ডিস্ট্রিবিউশন অফ সাউন্ড এনার্জি উইদিন দ্য রুম ইজ সাফিসিয়েন্টলি ইউনিফর্ম, অর্থাৎ তোমার যে সাউন্ড এনার্জি প্রডিউস হচ্ছে সেটা তোমার ইউনিফর্মলি সব পার্টে ডিস্ট্রিবিউট হবে, এবং কি হচ্ছে ইজ ইকুয়ালি ট্রান্সমিটেড ইন অল ডিরেকশন, সব দিকে সমানভাবে ছড়িয়ে যাচ্ছে। আর একটা ধরেছিলেন যে হচ্ছে the rate at which energy is emitted by the source is constant, অর্থাৎ সোর্স থেকে যে এনার্জি এমিট হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট রেটে হবে। এটা কোনো এনার্জি মানে এনক্লোজারের কোনো এনার্জি লেভেলের উপরে নির্ভর করবে না, এটা কনস্ট্যান্টলি সোর্স থেকে এনার্জি এমিট হবে যতক্ষণ পর্যন্ত তুমি হচ্ছে জেনারেট করতে চাচ্ছ, সেটা কনস্ট্যান্ট রেটে হবে। তারপরে আর একটা বলা হয়েছে দ্য ডিসিপেশন অফ এনার্জি ইন দ্য এয়ার অফ দ্য এনক্লোজার ইজ নেগলিজিবল, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এয়ারটা মানে এনার্জি লসটা নেগলিজিবল ধরা হচ্ছে। এরকম কয়েকটা অ্যাবজর্পশন উনি ধরেছিলেন, যে সুপারপজিশন ইফেক্ট নেগলেক্ট করেছিলেন। অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট অফ দ্য সারফেস, এটা ইন্টেন্সিটির উপর নির্ভর করবে না, এরকম 4-5টা অ্যাজাম্পশন ধরে তারপরে উনি ফর্মুলাটা দিয়েছিলেন। সো এখানে উনি ক্যাপিটাল ই কে ডিনোট করেছিলেন রেট অফ এনার্জি সাপ্লাই ফ্রম দ্য সোর্স, অর্থাৎ সোর্স থেকে হচ্ছে কি হারে তোমার এনার্জি সাপ্লাই হচ্ছে। এটা ওই যে অ্যাজাম্পশনে আছে যে উনি কনস্ট্যান্ট ইয়েতে রেটে যে এমিট হচ্ছে সেটা কনসিডার করেছিলেন, এবং সেটা হচ্ছে ক্যাপিটাল ই। আর ভি হচ্ছে ভলিউম অফ দ্য রুম, যে রুমটা আমরা কনসিডার করছি, ইট কুড বি অডিটোরিয়াম অথবা আদার ক্লোজ স্পেস, সেটার ভলিউমটা হচ্ছে ভি, ক্যাপিটাল ভি। তাহলে এনার্জি ডেন্সিটি কি হবে? এনার্জি ডেন্সিটি হবে ই বাই ভি। আর আই, স্মল আই হচ্ছে মিনিমাম ইন্টেন্সিটি, অর্থাৎ আমরা কি বললাম রিভারবেশন টাইমটা কি, যে 10⁶ টাইমস ইন্টেন্সিটি থেকে মিনিমাম অডিবল ইন্টেন্সিটিটা আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে তোমার হচ্ছে রিভারবেশন টাইম। তাহলে সেই মিনিমাম ইন্টেন্সিটিটাকে বলা হচ্ছে ক্যাপিটাল আই। আর এন হচ্ছে নাম্বার অফ রিফ্লেকশন পার সেকেন্ড, পার সেকেন্ডে কতগুলো রিফ্লেকশন হচ্ছে সেটা হচ্ছে স্মল এন। আর এ হচ্ছে মিন অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ ওখানে যে তোমার বিভিন্ন ওয়াল আছে, সিলিং আছে, ফ্লোর আছে, বা আদার্স অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল আছে, এগুলোর ক্ষেত্রে তো আলাদা আলাদা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট থাকবে। তো এটা হচ্ছে সবগুলোর মিন, এ হচ্ছে মিন। দ্য রেট অফ ডিক্রিজ অফ এনার্জি ডেন্সিটি ডিউ টু অ্যাবজর্পশন, তাহলে কি হবে? মানে আমাদের তো যেহেতু এরকম অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল আছে রুমের মধ্যে, তাহলে কি হারে এনার্জি ডেন্সিটি ডিক্রিজ হবে অ্যাবজর্পশনের জন্য, সেটা হচ্ছে আই এ এন। আইটা কি আমাদের? আইটা হচ্ছে মিনিমাম ইন্টেন্সিটি, এন হচ্ছে নাম্বার অফ রিফ্লেকশন, এ হচ্ছে মিন অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। তাহলে
ওই রুমের মধ্যে রেট অফ এনার্জি পার ইউনিট ভলিউম ওই রুমে থাকছে কি, আমার ইনিশিয়ালি ছিল হচ্ছে E/V, আর এতটুকু আমার অ্যাবজর্ব হয়ে গেল, IAN এতটুকু পরিমাণ অ্যাবজর্ব হয়ে গেল। তাদের এদের এদের ডিফারেন্স যেটা হবে সেটাই হবে হচ্ছে রেট অফ এনার্জি পার ইউনিট ভলিউম। সো DI/dt সমান হবে হচ্ছে এটা। এখন আমরা একটা টার্ম, এটা একটু তোমরা হচ্ছে মেমোরাইজ করতে হবে, ছোট্ট একটা টার্ম, যে এই এন যেটা নাম্বার অফ রিফ্লেকশন পার সেকেন্ড, এটাকে সরাসরি একটা ইকুয়েশন ফর্মুলা লেখা হয়েছে। এটা হচ্ছে বিজ্ঞানী জাগার উনি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথডে প্রুফ করেন যে এন এর ভ্যালুটা হবে হচ্ছে C/S/4V। আমরা এই জিনিসটা সরাসরি লিখেছি, এটা মনে রাখবে। সো এখানে সিটা হচ্ছে ভেলোসিটি মানে স্পিড অফ সাউন্ড, ঠিক আছে। এস হচ্ছে তোমার যে সারফেস যেগুলো আছে সেই সারফেস এরিয়া হচ্ছে এস, ভি হচ্ছে তার ভলিউম। সো এই এন এর ভ্যালুটা যখন ইকুয়েশন 1-এ এইখানে বসানো হবে তখন ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এটা DI/dt সমান E/V মাইনাস CASI/4V, জাস্ট এন এর ভ্যালুটা বসানো হয়েছে। সো এই ইকুয়েশন 3 যেটা, এটাই হচ্ছে তোমার হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে তোমার কি হারে ইন্টেন্সিটিটা মানে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেটার ইকুয়েশন। এখন ইন্টেন্সিটি যতক্ষণ সোর্স থাকছে ততক্ষণ কি হচ্ছে, ইন্টেন্সিটি গ্রোথ হচ্ছে, তাই না? সোর্স যখন অমিট হয়ে যাবে তখন সেটা ডিকে করতে থাকবে। সো এই গ্রোথটা কিভাবে হচ্ছে বা কোন প্যাটার্নে হচ্ছে সেটা আমরা একটু দেখি। তার মানে কি করতে হবে, এই যে ইকুয়েশন 3 এটাকে সলভ করতে হবে, তাই না? DI/dt আছে, সো I এর ফর্মে আমাদেরকে নিতে হবে। এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন করার জন্য আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস প্রথমে করেছি, অর্থাৎ GI এর নিচে এই টার্মটাকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যেহেতু এখানে I আছে এই টার্মটা এখানে এসেছে, আর ডিটি যেটা সেটা এই পাশে চলে গেছে। এটাকে আমরা কি বলি, সেপারেবল ভেরিয়েবল, তাই না? ভেরিয়েবলকে সেপারেট করা। সো হ্যাঁ, হ্যালো, ইয়েস ম্যাডাম। কিছু বললে? না ম্যাডাম, সমস্যা। ওকে, তাহলে আমরা এখানে এখন যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো, দেখো উপরে আছে DI, নিচে আছে I, সো dx/x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই লগ এর টার্ম, তাই না? সো এটা এই ইন্টিগ্রেশন করা হয়েছে। সো এখান থেকে আমরা পেয়েছি যে লগ E ইন্টু এত অথবা x বা I, তারপরে আবার এইটুকুকে যখন আমি ইয়ে করছি তখন পাচ্ছি হচ্ছে এই টার্মটুকু। সো এটা ইন্টিগ্রেশন করা হয়েছে, এই পাশেও ইন্টিগ্রেশন করা হয়েছে, এবং এখানে k হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ যখন টাইম t is equal to 0, তখন তো তোমার সাউন্ড জেনারেট হচ্ছে, তাই না? সো তখন I is equal to 0, তখন কিন্তু আমরা মিনিমাম ইন্টেন্সিটিটা কাউন্ট করছি না, তাই না? তো এই জন্য ওই কন্ডিশন যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কে এর আমরা একটা ভ্যালু পাই। সো কে সমান হচ্ছে এটা। এই কে এর ভ্যালুটাকে এখন ইকুয়েশন 5-এ যদি বসাই তাহলে আমরা মেইন ইকুয়েশনটা আসলে পাচ্ছি গ্রোথ অফ ইন্টেন্সিটির জন্য। সো কে এর ভ্যালুটা এখানে বসানো হয়েছে, তারপরে একটু সিম্পলিফাই করা হয়েছে, অর্থাৎ দুই পাশে দেখো যে 4V ডিভাইডেড বাই CAS এই টার্মটা আছে। সো এই টার্ম দুটোকে একসাথে করা হয়েছে এখানে, এই যে, আর টিটাকে আলাদা রাখা হয়েছে ডান পাশে। তারপরে এখন লগ A মাইনাস লগ B কে আমরা কি জানি, লগ A/B এভাবে লেখা যায়। সো এই ফর্মে লেখা হয়েছে, এবং এই পাশের এই টার্মটুকুকে টি এর এখানে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে আরেকটু সিম্পলিফাই করা হয়েছে, এখানে দেখো তোমার সিম্পলিফিকেশন কিভাবে করেছে, এখানে কমন নিয়েছে, ইয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার এরকম টার্ম এসেছে, অর্থাৎ ভি, আর নিচে যখন এই যে 4V আসে, সো 4V থেকে ভি কেটে যাবে, এই উপরে একটা 4E টার্ম চলে আসবে, এখানে তো যা ছিল তাই, জাস্ট একটা স্টেপ সিম্পলিফাই করলে এরকম আসলো। সো তারপরে এটাকে আবার হচ্ছে তোমার এই লগ টার্মকে ওঠানোর জন্য আমরা কি করব, দুই পাশে এক্সপোনেনশিয়াল নিচ্ছি। সো এক্সপ্রেশন দুই পাশে নিলে যেহেতু এখানে লগ ই বেস এত আছে, তো এটা তো শুধু ভেতরের অংশটুকুই থেকে যাবে, আর এই পাশে কি হবে, e⁻⁻ এত। মাইনাস কেন আসলো, এটা টার্মটা ছিল 4E/4E মাইনাস CASI, তাই না? এটা সমান হচ্ছে e⁻, এই টোটাল টার্মটা। তাহলে এটাকে উল্টে ফেলা হয়েছে, তাহলে এখানে এটা কি হবে, 1/e⁻, ছিল, এটাকে যখন লিখি তখন আমরা লিখবো e⁻−CAST/4V। তাহলে এখান থেকে এই পাশ থেকে দেখো আমরা এই যে 4E দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 1−CASI/4E সমান হচ্ছে e⁻−CAST/4V। সেখান থেকে আমরা
এই যে পাচ্ছি হচ্ছে i সমান 4e by CAS 1 minus e to the power minus CAST by 4v। তার মানে এটার নেচারটা কিরকম হবে, এই যে ইন্টেন্সিটি যে হচ্ছে গ্রোথ হচ্ছে, সেটা ম্যাক্সিমাম ভ্যালুটা কখন পাবো, যখন এই e to the power মাইনাস এই টার্মটা তোমার 0 হয়ে যাবে। এটা কখন 0 হবে, at time t is equal to infinity তে। আমরা জানি e to the power minus infinity সমান হচ্ছে 0, তাই না? সো এখান থেকে t is equal to যখন ইনফিনিটি, তখন আমরা পাবো হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা, i এর ম্যাক্সিমাম ভ্যালু, এবং সেটাকে i নট দ্বারা ডিনোট করা হয়েছে। সো i নট সমান হচ্ছে এই 4e by CAS যখন টাইম t is equal to ইনফিনিটি। তাহলে এইটাকেও যদি এখানে বসাই, তাহলে আমরা লিখতে পারি ফাইনালি i সমান i নট 1 minus e to the power minus CASD by 4v। সো এটা কি গ্রোথটা কেমন হচ্ছে, এক্সপোনেনশিয়ালি এটার গ্রোথটা হচ্ছে। সো টাইম t is equal to 0, এই যে t is equal to 0 থেকে এক্সপোনেনশিয়ালি এটা বাড়তে বাড়তে i নটে গিয়ে পৌঁছাবে যখন t is equal to ইনফিনিটি। এটা হচ্ছে গ্রোথ কার্ভটা, ঠিক আছে। এখন ডিকে যদি হয় তখন কি হবে, ইন্টেন্সিটির ডিকে কখন হবে, যখন এই যে সাউন্ড যেটা জেনারেট করছিল সেটাকে যদি আমরা সিজ করে ফেলি, বন্ধ করে ফেলি। সো ই সমান যখন 0 হবে, অর্থাৎ সোর্সকে কাট অফ করে ফেলি, তখন আমার ওই ইকুয়েশনটা, আমার তো এই যে ইকুয়েশন 3 হচ্ছে আমার মেন ইকুয়েশন, এই ইকুয়েশনে এই টার্মটা 0 হয়ে যাবে। তার মানে কি থাকবে, ডিআই বাই ডিটি সমান মাইনাস CASI বাই 4v। তো এটা একইভাবে সেপারেবল ভেরিয়েবল করা হয়েছে প্রথমে, তারপরে ইন্টিগ্রেশন করা হয়েছে, এবং ইন্টিগ্রেশন করলে আমরা যে কনস্ট্যান্ট কে পাচ্ছি, সেই কে এর ভ্যালুটা কিভাবে পাবো, দেখো টাইম t is equal to 0 তে i তো i নট ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, তাই না? তারপরে তো ওখানে তো আমরা হচ্ছে মানে t is equal to 0 এখানে কখন ধরছি, যে যখন আমি সোর্স অফ করে দিচ্ছি, ওই সময় সে ম্যাক্সিমাম গ্রোথ হয়ে ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে আছে, তখন আমি সুইচ অফ করে দিচ্ছি। অফ করে দিলে সে ওখান থেকে এই i নট থেকে ধীরে 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 ফল করতে থাকবে, এবং ওইটার প্যাটার্নটা কি হবে সেটা আমরা দেখব। তাহলে কন্ডিশনটা হচ্ছে যখন t is equal to 0 তখন i is equal to i নট, তাহলে k এর ভ্যালুটা কি হবে, k সমান হবে হচ্ছে এই যে t is equal to 0 হলে এই টার্মটা 0 হয়ে যাবে। সো আমরা পাচ্ছি k সমান হচ্ছে লগ ই আই নট, i এর পরিবর্তে i নট হচ্ছে। সো এই k এর মানটা আবার এখানে বসিয়েছি একইভাবে আগের মতো করে, বসানোর পরে দুইটা স্টেপ করলে আমরা পাচ্ছি হচ্ছে i is equal to i নট e to the power এত। তার মানে তোমার এই যে প্রথমে ইনিশিয়ালি যখন কাট অফ করি আমরা, তখন ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম ছিল, এবং তারপরে সেটা এক্সপোনেনশিয়ালি এইভাবে ডিকে করতে থাকবে। আচ্ছা, এটা তো গেল গ্রোথ আর ডিকে। এখন রিভারবেশন টাইমটা আমরা কিভাবে বের করব, রিভারবেশন টাইমটা কি, রিভারবেশন টাইমটাকে ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করা হচ্ছে। তো কি হচ্ছে যে ইন্টেন্সিটিটা এই আই নট যেটা ছিল সেটার থেকে 10⁶ টাইমস যখন কমে যাবে, তখন মানে কমে যেতে যে সময়টা লাগে, সেই সময়টাই হচ্ছে রিভারবেশন টাইম। তাহলে সেটা হচ্ছে আই নট বাই আই হচ্ছে 10⁶। হ্যাঁ, তাহলে আই বাই আই নট সমান কি হবে, 10⁻⁻6। তো কোন টাইমে, এই রিভারবেশন টাইম টি। এখন এই টি এর ভ্যালুটা আমরা বের করব, ক্যাপিটাল টি, যেটাকে আমরা বলছি রিভারবেশন টাইম, যেখানে তোমার ইন্টেন্সিটি এনার্জিটা 10⁶ টাইমস ফল করছে, অর্থাৎ মিনিমাম অডিবল সাউন্ডে চলে আসছে, তখন আমাদের তখন যে সময়টা লাগছে আসতে, সেই সময়টাকে বলছি রিভারবেশন টাইম। এবং এটা বের করছি এখান থেকে, দেখো এই ইকুয়েশন থেকে। সো আই বাই আই নট সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস CAST বাই 4v। তাহলে i বাই i নট সমান কত, 10⁻⁻6। সো ওই ভ্যালুটা এখানে যদি বসাই, তাহলে আমরা পাচ্ছি 10⁻⁻6 সমান এত। তো এখান থেকে আমরা হচ্ছে যদি 1 বাই করি, তাহলে কি হচ্ছে এখানে ই টু দি পাওয়ার এত সমান হচ্ছে 10⁻6। সো এখান থেকে যদি আমরা লগ নেই দুই পাশে, তাহলে পাচ্ছি এই পাশে হচ্ছে লগ ই টু দি পাওয়ার এত আছে, সো এটা শুধু এই টার্মটা থেকে যাবে, আর এই পাশে কত হবে, 6 লগ ই বেস 10। সো এখান থেকে আমরা টি এর ভ্যালুটা পাবো, এই যে এটা এই পাশে গুণ হয়ে গেল। সো 4 এখানে আছে, এখানে 6, সো 24 লগ ই 10, আর এখানে একটা ভি ছিল ভলিউম ইনটু ভি ডিভাইডেড বাই এখানে CAS। ছোট হাতের এ দ্বারা কি বোঝানো হচ্ছে, কোনটা কোনটা, সি হচ্ছে মিন শব্দের বেস। মিন অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, ওই যে প্রথমে দেখালাম মিন অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট হচ্ছে এ। যে বিভিন্ন যে এটা তো হচ্ছে পুরো কনস্ট্যান্ট না, একটা সার্টেন সারফেসের জন্য। কোনটা,
সি এ না না না, মানে একটা সারফেস তো না, এখানে অনেকগুলো সারফেস না, তোমার ওয়াল আছে, সিলিং আছে, বিভিন্ন অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল আছে, এক একটার তো অ্যাবজর্পশন করার ক্ষমতা এক এক রকম, ঠিক আছে? সো ইন্ডিভিজুয়ালি এদেরকে তোমার হচ্ছে ইয়ে করতে হবে, বের করতে হবে। তারপরে সেটা সাম করলে আমরা মিনটা পাবো, ঠিক আছে? মনে করো একটা টেবিল বা একটা কার্টেন যতটুকু অ্যাবজর্ব করতে পারে, একটা হচ্ছে ওয়াল তার চেয়ে কম বা বেশি অ্যাবজর্ব করতে পারে, তাই না? সো ওইটা হচ্ছে মিন অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ সবগুলোকে আলাদা আলাদা, অর্থাৎ মনে করে একটা ওয়াল যতটুকু অ্যাবজর্ব করছে সেটার এ ইন্টু তার যে সারফেস, এটা হচ্ছে যদি S1 ধরো, A1 S1 প্লাস আরেকটা ওয়াল সেটা যতটুকু অ্যাবজর্ব করছে এবং তার যে সারফেস সেটা, এভাবে আমরা এই মিন এটা বের করব, ঠিক আছে? সো মিন এ প্রবলেম গুলো দেখলে তোমরা দেখবে যে এ সমান হচ্ছে তোমার সাম ওভার এ ইন্টু এস, অর্থাৎ A1 S1 প্লাস A2 S2 এরকম যতগুলো আছে সেগুলোর সাম ডিভাইডেড বাই হচ্ছে টোটাল যে তোমার সারফেস থাকে সেটা, ওটা থেকে এ বের করতে হয়। কারণ প্রত্যেকটার তো অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট এক না, এই জন্য সেটা ডিপেন্ড করবে তুমি। হ্যাঁ হ্যাঁ, 340 ইনটু এই লাইনটাতে 340 কোথায় পেলে? হ্যাঁ আমি আসছি স্টেপ বাই স্টেপ আসছি। সো এখানে তোমার তাহলে কি হলো, এখানে লগ ই 10 এটার ভ্যালু হচ্ছে 2.3026 ইন্টু ভি, আর ডিভাইডেড বাই এখানে হচ্ছে এই 340 হচ্ছে তোমার এই যে সি, অর্থাৎ স্পিড অফ সাউন্ড, আর এই যে এটা ফাইনালি যেটা সেটা হচ্ছে টোটাল যে তোমার যে মিন অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট ইন্টু সারফেস, যতগুলো সারফেস আছে সারফেস এরিয়া, সেটা সামেশনটা হচ্ছে টোটাল অ্যাবজর্পশন অফ অল দা সারফেস, যতগুলো সারফেস আছে সেটা থেকে টোটাল অ্যাবজর্পশন যেটা সেটাকে বলা হচ্ছে এ। তো এখানে যে এ আর এস আছে, এটা প্রত্যেকটা মানে যতগুলো আছে সেটার সামেশন করলে ক্যাপিটাল এ পাওয়া যাবে। তো ফাইনালি টি সমান হচ্ছে এই যে এইগুলোকে যদি তুমি গুণ করলে ফাইনালি পাবে হচ্ছে 0.16 ইন্টু উপরে আছে ভি আর নিচে হচ্ছে তোমার এ। এটা হচ্ছে তোমার রিভারবেশন টাইমের ইকুয়েশন। সো বইয়ে অনেকগুলো প্রবলেম করে দেওয়া আছে, হ্যাঁ, গিয়াসউদ্দিনের বই যদি দেখো দেখবে যে হচ্ছে অনেকগুলো তোমার প্রবলেম এরকম আছে, এবং প্রত্যেকটাতে ধরো রুমের ভলিউম দেওয়া আছে, অর্থাৎ এই ভি দেওয়া আছে, এবং ওয়াল এরিয়া মনে করো তোমার হচ্ছে টোটাল যে ওয়াল আছে তার এরিয়া কত সেটা দেওয়া আছে, ফ্লোরের এরিয়া আলাদা করে দেওয়া আছে, বা সিলিং এর এরিয়া দেওয়া আছে, এবং তাদের জন্য মানে হচ্ছে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট গুলো দেওয়া আছে, যে ওয়াল থেকে যে অ্যাবজর্পশন হচ্ছে সেটার ভ্যালু, সিলিং থেকে যে অ্যাবজর্পশন হচ্ছে সেটার আলাদা ভ্যালু, বা ফ্লোর থেকে যে অ্যাবজর্পশন হচ্ছে সেটার আলাদা ভ্যালু। তখন তোমাকে ক্যালকুলেট করতে বললো যে অ্যাভারেজ সাউন্ড অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট কত, হ্যাঁ, এবং রিভারবেশন টাইম বের করতে বললো। আমি এখানে আসলে লেকচারে এখানে দেইনি, দিলে ভালো হতো। সো তুমি প্রবলেম ওখানে দেখো গিয়াসউদ্দিনের বইয়ে, হচ্ছে তোমার ওই যে কি বলে যে প্রিরিকুইজিট অফ এ গুড অডিটোরিয়াম, এরপরেই দেখবে চ্যাপ্টারের শেষে ওখানে আছে। সো ওখানে অ্যাভারেজ সাউন্ড অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট ওইটা বের করতে গেলে তোমাকে মানে অর্থাৎ এ স্মল এ বের করতে গেলে কি করতে হবে, ওটাকে সাম ওভার এ ইন্টু এস ডিভাইডেড বাই সামেশন ওভার এস, এটা যদি করো তাহলে তুমি মিন অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট পাবে। সো ওই সামের মধ্যে তোমার সবগুলো চলে আসবে, ওয়াল, সিলিং, ফ্লোর, তারপর আরো যদি অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল থাকে, কার্টেন এগুলো থাকে, ওগুলোর মধ্যে চলে আসবে ডিভাইডেড বাই তুমি টোটাল যে সারফেস সেটা সামেশন। এটা করলে তুমি স্মল এটা পেয়ে যাবে, এই স্মল এ তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আর ক্যাপিটাল এ সমান হচ্ছে ওই যে মিন অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট যেটা পেলে এবং যে টোটাল সারফেস, এই দুইটাকে মাল্টিপ্লাই করলে তুমি ক্যাপিটাল এ পেয়ে যাবে। সেটা দরকার হবে তোমার হচ্ছে রিভারবেশন টাইম বের করার জন্য। তো এই মোটামুটি আমাদের আজকের লেকচার, এবং এই আর্কিটেকচারাল অ্যাকোস্টিক্স আমরা এতটুকুই পড়বো, এবং এটা রিলেটেড প্রবলেম গুলো তোমরা বই দেখলেই পেয়ে যাবে।